সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার লেবাননের সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ, বলছেন নাঈম কাশেম। এরপরে জানিয়ে দেব পদত্যাগের ইঙ্গিত দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। একই সঙ্গে থাকছে উগ্রবাদীদের হামলায় আইআরজিসির সামরিক উপদেষ্টা নিহত। আরও থাকছে পাকিস্তানের শিয়া সুন্নি দাঙ্গায় অব্যাহত, নিহত বেড়ে 124। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের সাথে কাজ করবে হিজবুল্লাহ, বলেছেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাশেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত তার সংগঠন। লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে একথা বলেছেন নাঈম কাশেম। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনে সম্প্রচার হওয়া এটাই তার প্রথম ভাষণ। হিজবুল্লাহর মহাসচিব বলেন, তিনি সেনাবাহিনীদের সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেন না। এর ফলে যুদ্ধবিরতির শর্তে মেনে লেবাননের দক্ষিণ অঞ্চলে 60 দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লাহ যোদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ের সমাধান করা হবে বলেও মন্তব্য করেছেন এই নেতা। তিনি বলেন, লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমরা কাজ করব। এরই মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলে লেবাননের কিছু সেনা মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, সেনা মোতায়েন সংক্রান্ত একটি বাস্তবিক বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। গত বছরের 7 অক্টোবরে হামলার বিষয়ে তদন্ত শেষে পদত্যাগ করতে পারেন ইসরায়েলি প্রধান সেনা হারজি হ্যালেভি। সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। সেনাপ্রধান হ্যালেভি বলেন, গত বছর 7 অক্টোবরের হামলার বিষয়ে সামরিক বাহিনীর তদন্ত শেষ হলে আমরা ব্যক্তিগত বিষয়েও সিদ্ধান্ত নেব। আমার পরের কমান্ডাররা দায়িত্ব পালন করবেন। যদিও সঠিক বিষয়টি আমাদের কাছে প্রতিভাত হয়ে পড়ে যায়, তাহলে নিজের বিষয় সিদ্ধান্তে আর পাশ কাটিয়ে যাব না। তবে এ সময় কোনো কর্মকর্তা তাকে বোঝাতে চেষ্টা করেছেন যে 7 অক্টোবরের নিজের ব্যর্থতার দায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য সমুচিত হবে না। এদিকে চলিত সপ্তাহে 2 জন কমান্ডার নিয়োগ দিতে চেয়েছিলেন হ্যালেভি, কিন্তু তাদের নিয়োগ আটকে দেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাতজ। তিনি বলেন, গত 7 অক্টোবরের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই 2 জনকে নিয়োগ দেওয়া যাবে না। তবে তাদের বাইরে প্রায় 40 জনের নিয়োগ অনুমোদন করেছেন তিনি। তবে ওই 2 কর্মকর্তার নিয়োগ বাস্তবায়নের বেশি জোর দিয়েছে সেনাপ্রধান। তিনি শুক্রবার কমান্ডারদের কাছে পাঠানো একটি চিঠিতে বলেন, অফিসার নিয়োগে তার অধিকার রয়েছে। তিনি আরো বলেন, গত 7 অক্টোবর প্রতিরক্ষা ব্যর্থতার কারণে তাদের নিয়োগ প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে। তবে এটি মনে রাখতে হবে যে অফিসারদের নিয়োগ কোনো বিশ্লেষকধারী নয়, বরং এটি কমান্ড এবং অপারেশনাল দায়িত্ব। চিফ অফ স্টাফ হিসেবে আমি সেই ব্যক্তি যে দায়িত্বের জটিলতা নিরূপণ করে সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠায়। আইডিএফ যাতে জয়লাভ করে, নিরাপত্তা প্রদান করে এবং তার মিশনগুলো পূরণ করে তা নিশ্চিত করা আমারই দায়িত্ব। যেমন পরবর্তী ভূমিকার জন্য অফিসার নিয়োগ ও তাদের কমান্ডিং আমার দায়িত্ব। সূত্র টাইমস অফ ইসরায়েল। উগ্রবাদীদের হামলায় আইআরজিসির সামরিক উপদেষ্টা নিহত। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় পশ্চিম আলেপ্পো প্রদেশের উগ্রবাদীদের হামলায় ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর আইআরজিসির আরও এক সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স পুর হাশেমি, যিনি হজ হাশেম নামে পরিচিত, তিনি গতরাতে উগ্রবাদীদের হামলায় আলেপ্পো শহরের উপকণ্ঠে নিহত হয়েছেন। জেনারেল কিওমার্স হাশেমি সিনিয়র নবী বংশের অন্যতম সদস্য সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহ এর মাজার রক্ষা এবং সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরানের এই শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ায় শান্তি স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠানের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2011 সালে মার্চ মাসে থেকে সিরিয়া বিদেশি মদতপুষ্ট উগ্রবাদীদের ভয়াবহ তাণ্ডব
শিকার হয় তিনি। এ সময় থেকে সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান আরব দেশটিতে সামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন করে, যারা সিরিয়ায় সামরিক বাহিনীর জন্য উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এসব সামরিক উপদেষ্টা সিরিয়ায় উগ্রবাদী দায়েশকে পরাজিত ও দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করেছেন। সিরিয়ায় তৎপর উগ্রবাদী গোষ্ঠীগুলোকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বহু সংখ্যক দেশ এবং ইসরায়েল ও তাদের আঞ্চলিক মিত্ররা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের সুদূর প্রসারী পরিকল্পনা আওতায় সিরিয়া এবং ইরাকে এসব গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। খবর পার্টস টুডে। পাকিস্তানের শিয়া ও সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে 124। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা 9 দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহত হয়েছে 122 জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাত বিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় নেতারা। পুলিশ ও মেডিকেল সূত্রে বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুররামের বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে সংঘাত চলছে। সর্বশেষ সংঘাতে নিহত হয়েছে 13 জন এবং আহত 17 জন। দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক দাঙ্গার কারণে পেশোয়ার পারাচিনার হাইওয়ে টানা 8 দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে। রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারালাচি সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা। বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে সহিংসতার সূচনা হয়েছিল গত 21শে নভেম্বর। সেই দিন শিয়া মুসলমানদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারী হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত 40 জন নিহত হওয়ার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। এরপর থেকে সংঘাত অব্যাহত রয়েছে। পাকিস্তান সুন্নি অধ্যুষিত হলেও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় বিশাল সংখ্যক শিয়া মুসলমানদের বসবাস। সেখানকার শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। সিরিয়ায় বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এতে সেনাসহ 2 শতাধিক লোক নিহত হয়েছে। এছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেওয়া দাবিও করেছে বিদ্রোহীরা। বিবিসির এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়ে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইট জানিয়েছে, বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহরে আলেপ্পোর বেশিরভাগ অংশ দখলে নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, গত কয়েক বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের এটি সবচেয়ে বড় তাণ্ডব। 2016 সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে। এরপর প্রথমবারের মতো বিদ্রোহীরা আলেপ্পোতে পৌঁছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম সংশ্লিষ্ট একটি চ্যানেল এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে। এতে শহরের ভিতরে গাড়িতে বিদ্রোহীদের দেখা গেছে। বিবিসির পক্ষ থেকে এসব ভিডিওর জিও লোকেশন যাচাই করা হয়েছে। এতে দেখা গেছে এটি সিরিয়ার আলেপ্পো পশ্চিম অঞ্চলের একটি এলাকা। সরকারি বাহিনী জানিয়েছে, তারা আলেপ্পো এবং ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর পূর্ণ উদ্ধার করেছে। বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এবং মিত্র দেশগুলো এসব এলাকায় আক্রমণ চালিয়ে দখলে নেয়। 2011 সাল থেকে দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ দমনের পর দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এতে 250 মিলিয়ন মানুষ নিহত হন। এ সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সশস্ত্র গোষ্ঠী বিস্তীর্ণ অঞ্চল দখল করতে অশান্তির সুযোগ নেয়। পরে রাশিয়া এবং অন্যান্য মিত্রদের সহায়তায় সরকার বেশিরভাগ এলাকায় পুনরুদ্ধার করে। একটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আলেপ্পো থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে সংস্থা জানিয়েছে, আলেপ্পো সিরিয়া এবং রাশিয়ার বিমান অন্তত 23টি হামলা চালিয়েছে। এতে অন্তত 255 জন নিহত হয়েছেন, যা সিরিয়ার বিদ্রোহী এবং সরকারপন্থীদের মধ্যকার সংঘর্ষের সবচাইতে মারাত্মক ঘটনা।